সদ্য কলেজ পাস আউট রাহুলের স্বপ্ন সাকসেসফুল বিজনেসম্যান হওয়া। তাই অদম্য জেদ নিয়ে দিনরাত পরিশ্রম করে অবশেষে রাহুল একটা প্রোডাক্ট তৈরি করলো। রাহুলের প্রোডাক্ট রাহুলের ফ্যামিলি, ফ্রেন্ডস, প্রতিবেশী সবার পছন্দ হলো। রাহুলের প্রোডাক্ট ইনভেস্টরদের দৃষ্টি আকর্ষণ করলো। রাহুল একটা কোম্পানি শুরু করলো। কাস্টমারদেরও তার প্রোডাক্ট খুব ভালো লাগলো। শুরুতে রাহুলের কোম্পানি অনেক বেশি সাকসেস পেল। রাহুল বিশ্বাস করতে শুরু করলো যে সে মহান কিছু করার জন্য জন্মেছে। এরপর কোম্পানি বড় হওয়ার সাথে সাথে রাহুলের আত্মবিশ্বাসও বাড়তে থাকলো। কিন্তু শীঘ্রই সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হলো। রাহুল তার টিমের পরামর্শ শোনা বন্ধ করে দিল। অফিসের সবাইকে বলে দিল যে শুধুমাত্র সেই জানে কোম্পানির জন্য কোনটা সঠিক। রাহুল কাস্টমারদের ফিডব্যাক এড়িয়ে চলা শুরু করলো। কারোর সমালোচনায় অনেক বেশি রেগে যেতে শুরু করলো। রাহুলের অহংকার তাকে বিশ্বাস করাতে থাকলো যে সে অপ্রতিদ্বন্দ্বী। আর এখান থেকে রাহুলের কোম্পানির পতন শুরু হলো। যে প্রোডাক্ট একসময় ইনোভেটিভ ছিল সেই প্রোডাক্ট মার্কেটে তার কম্পিটিটরদের থেকে পিছিয়ে পড়তে শুরু করলো। রাহুলের অ্যাটিটিউড ও আচরণে হতাশ হয়ে তার কোম্পানির মেইন টিমের মোটিভেশন হারিয়ে গেল এবং একে একে সবাই কোম্পানি ছেড়ে চলে গেল। এক সময়ের বিশ্বস্ত কাস্টমাররা প্রোডাক্টের কোয়ালিটির পতন দেখে প্রোডাক্ট কেনা বন্ধ করে দিল। ফলে রাহুলের কোম্পানির বিরাট বড় ডাউনফল হলো। ইনভেস্টররা আস্থা হারালেন, ফান্ডিং বন্ধ হয়ে গেল, আর তার ফলে রাহুলের কোম্পানি শেষমেশ বন্ধ হয়ে গেল। রাহুল সবকিছু হারালো মার্কেট কন্ডিশন বা ব্যাড লাকের কারণে নয়, বরং তার ইগোর কারণে, যেটা তাকে রিয়ালিটির প্রতি অন্ধ করে রেখেছিল। রাহুল নিজেকে অনেক বেশি বড় ভাবতে শুরু করেছিল। ইগোর কারণে রাহুলের মধ্যে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া এবং সহযোগিতার সাথে কাজ করার মানসিকতা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছিল, আর এটাই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। রাহুলের মতো মানুষের উদাহরণ আমাদের আশেপাশে অনেক আছে। ইগো এমন একটা জিনিস যেটা যে কারো লাইফ এবং ক্যারিয়ারকে পুরোপুরি শেষ করে দিতে পারে। তাই ইগো কি সেটা ভালো করে জানা এবং সেটা থেকে বের হয়ে আসা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফের জন্য খুবই জরুরি। আর ইগো ইজ দ্য এনিমি বইয়ে লেখক রায়ান হলিডে ইগো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই বইয়ে লেখক পুরাতন ও বর্তমান সময়ের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির উপর ইগো কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার পাশাপাশি ইগোকে নিয়ন্ত্রণ করে কিভাবে জীবনে সত্যিকার সফলতা পাওয়া যায় সেই উপায়ের কথাও তিনি বলেছেন। তাই এই ভিডিওতে এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসন্স আলোচনা করব, যেগুলো থেকে আপনি ইগো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং বুঝতে পারবেন কেন ইগো জীবনে উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু, আর কিভাবে আপনি আপনার ইগো কন্ট্রোল করে সফলতার পথে এগিয়ে যাবেন। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। ইগোর অনেক ডেফিনেশন আছে, তবে লেখক রায়ান হলিডের মতে ইগো হলো নিজের বড়ত্বের প্রতি একটা অস্বাভাবিক বিশ্বাস, যার সাথে মিশে থাকে অনেক বেশি অহংকার এবং আত্মকেন্দ্রিক ও স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা। লেখকের মতে আমরা সবাই জানি ইগো একটা খারাপ জিনিস এবং এটা আমাদের সবার মধ্যেই কিছু না কিছু মাত্রায় আছে, আর এটা কন্ট্রোলের দায়িত্ব আমাদের। নিজের প্রতি অস্বাভাবিক এবং অবাস্তব উঁচু ধারণা একজন মানুষের সাফল্যের যাত্রাকে পুরোপুরি থামিয়ে দিতে পারে। লেখকের মতে ইগো আসলে মানুষের মনে বাস করা এমন এক শয়তান যে একজন মানুষ আসলে যতটা বড় তাকে তার চেয়ে অনেক বড় হিসেবে ভাবতে শেখায়। আপনার মধ্যে বড় কিছু করার সম্ভাবনা আছে এবং পরিশ্রম করলে আপনি আসলে অনেক বড় হতে পারবেন, এটা আত্মবিশ্বাস। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ এটা জানে যে তার বর্তমান অবস্থা কি, এবং সে এটাও খুব ভালো করে জানে যে সে যতটা বড় হতে চায় ততটা বড় হওয়ার জন্য তাকে আর কতটা পরিশ্রম করতে হবে। কিন্তু যার মধ্যে ইগো আছে সে সত্যিকার বড় হওয়ার আগেই নিজেকে বড় ভাবতে শুরু করে, আর তার এই ভাবনাই তাকে সত্যিকার বড় হওয়ার পথে এগিয়ে যেতে বাধা দেয়। কারণটা খুব স্বাভাবিক। আপনি যদি আগেই ভেবে বসে থাকেন আপনি ইতিমধ্যে বড় কিছু করে ফেলেছেন, তাহলে আর আপনি সত্যিকার বড় কিছু করার জন্য কষ্ট করার প্রয়োজন মনে করবেন না। আমাদের ইগো আমাদের সাথে এই খেলাটাই খেলে। একজন ইগো সম্পন্ন মানুষ তার মিথ্যা অহংকার নিয়ে বসে থাকে, আর অন্যরা তাকে পিছনে রেখে সত্যিকার বড় হয়ে ওঠে। আবার অনেক মানুষ কিছুটা সফলতা পেয়েই নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। তারা মনে করে তাদের আর প্রমাণ করার কিছুই নেই, আর এই কারণে তারা সামনে এগিয়ে চলা আর পরিশ্রম করা বন্ধ করে দেয়। কিন্তু তারা বুঝতেও পারে না যে তাদের এই ভুল ধারণাটা না থাকলে তারা আরো অনেক দূর এগিয়ে যেতে পারত, অথবা তারা বুঝলেও ইগোর কারণে স্বীকার করতে চায় না। একজন মানুষের মধ্যে যে প্রবল ইগো সমস্যা আছে তার একটা প্রধান লক্ষণ হলো সে ভুল করেও ভুল স্বীকার করতে চায় না। অনেক সময় নিজের ভুল বুঝতে পারলেও সেটা স্বীকার করে না, আর এই অস্বীকার যেমন অন্যদের কাছে করে তেমনি তার নিজের কাছেও করে। আর ভুল স্বীকার না করলে সেই ভুল সংশোধন করা কখনোই সম্ভব নয়। যেমন ধরুন একজন ইগো সম্পন্ন স্টুডেন্টের যদি ইংলিশ গ্রামারের সমস্যা থাকে এবং আপনি যদি তাকে সেটা ধরিয়ে দিতে চান, তাহলে সে আপনার উপরই রাগ করবে। এমন স্টুডেন্ট পরীক্ষায় কম নম্বর পেলে সেটা হয় টিচারের দোষ, কিন্তু নিজের জ্ঞান বাড়ানোর চেষ্টা সে কখনোই করবে না। ইগো সম্পন্ন মানুষদের আরও একটা ব্যাপার আছে, তারা নিজেরা যতটুকু জানে তার তুলনায় নিজেকে বেশি জ্ঞানী হিসেবে জাহির করতে চায়। সোজা বাংলায় তারা সবসময় একটু বেশিই বোঝে। আপনি যদি মনে করেন তারা শুধু অন্যদেরকে বিশ্বাস করাতে চায় যে তারা বেশি জানে, তাহলে ভুল করবেন।
তারা আসলে নিজেরাও বিশ্বাস করে যে তারা যে কোনো বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী। কোনো একটা বিষয়ে অল্প একটু ঘাটাঘাটি করেই তারা ধরে নেয় তারা আসলে অনেক কিছু জেনে ফেলেছে। আর তাদের এই বিশ্বাস তাদের যে কোনো ব্যাপারেই খুব বেশি জানার আগেই জ্ঞান অর্জনের প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয়। একজন ইগো সম্পন্ন মানুষকে আপনি কখনোই যুক্তি দিয়ে বোঝাতে পারবেন না, কারণ সে কখনোই তর্কে হার মানবে না। সে যদি বোঝেও যে তার তুলনায় তার সামনের মানুষটার কথা বেশি যুক্তিসঙ্গত এবং প্রমাণিত, তারপরেও সে সেটা মানবে না। একজন ইগো সম্পন্ন মানুষ ব্যর্থ হলে সেই ব্যর্থতা থেকে না শিখে সবসময় পরিস্থিতি বা অন্য মানুষের উপর দোষ চাপাতে ভালোবাসে। যাদের মধ্যে অনেক বেশি ইগো থাকে তারা কখনোই নিজের দিকে তাকিয়ে দেখে না তাদের কোথায় ভুল আছে। এর কারণ তারা একটা ইলিউশন বা বিভ্রান্তির মধ্যে থাকে। তারা ভাবে তাদের মধ্যে কোনো খুঁত নেই, আর সেই কারণে তারা কোনোভাবেই ভুল করতে পারে না। ইগোর দ্বারা শিকার হওয়া একজন মানুষকে সাধারণ মানুষ তো পছন্দ করেই না, তার কাছের মানুষগুলোও দূরে চলে যায়। ইগো আসলে একটা মেন্টাল প্যারালিসিস, যা শুয়ে থাকা অবস্থায় একজন মানুষকে বিশ্বাস করায় যে সে এখন আকাশে উঠছে। লেখক জীবনের প্রধান 3টি পর্যায়ের কথা বলেছেন যেগুলোকে ইগো সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। এই জায়গাগুলোতে ইগো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এটা আপনাকে আপনার সফলতার পথ থেকে অনেক দূরে সরিয়ে দিতে পারে। তো জীবনের সেই 3টি পর্যায়ের প্রথম পর্যায়টা হলো গোলস অ্যান্ড অ্যাম্বিশনস, অর্থাৎ লক্ষ্য ও আকাঙ্ক্ষা। এই পর্যায়ে মানুষ তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে এবং সেটা পূরণ করার আশা করে। নেক্সট, দ্বিতীয় পর্যায়টা হলো আর্লি সাকসেস, অর্থাৎ প্রাথমিক সফলতা। এই পর্যায়ে মানুষ তার লক্ষ্য পূরণ করতে শুরু করে এবং অন্যদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করে। আর 3 নম্বর পর্যায়টা হলো ফেলিয়ার, অর্থাৎ ব্যর্থতা। এই পর্যায়ে মানুষের সার্বিক অবস্থা খারাপ হয়ে পড়ে এবং তার উপরে আসা ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা তাকে সামলাতে হয়। জীবনের এই 3টি পর্যায়কে যাতে নিজের ইগো প্রভাবিত করতে না পারে তার জন্য নিজের ইগোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সেটার জন্য লেখক কিছু উপায়ের কথা বলেছেন। প্রথম উপায়টা হলো ক্যানভাস পদ্ধতি। লেখকের মতে এই পদ্ধতিতে ইগোকে জয় করতে হলে স্বল্পমেয়াদী সফলতায় খুব বেশি খুশি হওয়া বাদ দিতে হবে। তার বদলে দীর্ঘমেয়াদে নিজেকে উন্নত করার অভ্যাস তৈরি করতে হবে। লেখক বলেন স্বল্পমেয়াদী সফলতায় খুশি আসে আত্মতুষ্টি থেকে, আর এই আত্মতুষ্টি মানুষকে অনুপ্রাণিত করার বদলে নিজের মধ্যে অহেতুক অহংকার সৃষ্টি করে। তাই আপনি যখন নিজের লক্ষ্য অর্জনের ক্যানভাসটিকে বড় করে দেখবেন তখন আপনার সামনে সব সময় একটার পর একটা নতুন লক্ষ্য আসতে থাকবে। এর ফলে নিজের বর্তমান জ্ঞান বা সফলতাতে আপনি খুব বেশি আত্মহারা হবেন না, বরং আপনি নিজেকে বেটার করার নতুন কিছু দেখতে পাবেন। মাঝে মাঝে লক্ষ্য পূরণের আনন্দের চেয়ে নতুন করে শিখতে পারার আনন্দকে গুরুত্ব দিলে ইগোর শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে। যেমন ধরুন, আপনি 26 মাইলের ম্যারাথনে অংশগ্রহণ করতে চান, কিন্তু আপনি যদি 5 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করেই আনন্দে আত্মহারা হয়ে নিজেকে ওসেন বোল্ট ভাবতে শুরু করেন, তাহলে কিন্তু 26 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করার জন্য যে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম করার ইচ্ছা আপনার মধ্যে আর থাকবে না। তাই নিজের লক্ষ্য পূরণের ক্যানভাসটিকে সবসময় মনের পর্দায় ভাসিয়ে রাখতে হবে। 5 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জনের পর আপনি যখন সামনে তাকিয়ে দেখবেন আরও 21 মাইল বাকি, তখন আপনা আপনি আপনার মধ্যে ভালো করার তাগিদ আসবে। 26 মাইলের ম্যারাথনের লক্ষ্য পূরণ হলে আপনার লক্ষ্য আরও বড় প্রতিযোগিতায় অংশ নেওয়া। বড় মনের সফল মানুষরা এই কারণে সব সময় নিজেকে ছাড়িয়ে যেতে চান। ক্যানভাস পদ্ধতি অনুসরণ করে কাজ করতে হলে লেখক যে কোনো কাজের শুরুতে 2টো বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন। প্রথম বিষয়টা হলো বিনম্র থাকা। যে কোনো কাজ শুরু করার আগে ভেবে নিন আপনি নিজেকে যতটা ভাবছেন ততটা গুরুত্বপূর্ণ আপনি নন। আগে সফল হন, তারপর নিজের গুরুত্ব নিয়ে চিন্তা করুন। এই ভাবনা আপনাকে কাজের সময় বিনম্র এবং শান্ত থাকতে সাহায্য করবে। অনেক সময় দেখবেন গ্রেট প্লেয়াররা ওয়ার্ল্ড কাপ বা এই ধরনের কিছু জিতলে বলেন তাদের আরও বেটার করার জায়গা আছে। সর্বোচ্চ গোলে রেকর্ড করা হোক বা সবচেয়ে বেশি অলিম্পিক মেডেল জয় করা, সেরা প্লেয়াররা বলেন যে তারা এই রেকর্ডকে সামনে আরও উপরে নিয়ে যেতে চান, নিজেকে ছাড়িয়ে যেতে চান। এর কারণ তারা সবসময় সতর্ক থাকেন তাদের সাকসেস যেন তাদেরকে তাদের ইগোর শিকার না বানায়। তাই একটা বড় লক্ষ্য পূরণ হলে তারা আরও বড় লক্ষ্যের দিকে ফোকাস করেন। নেক্সট, দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো নিজের জ্ঞানের সীমাবদ্ধতা মাথায় রাখা। কোনো কাজ শুরুর আগে সবসময় মাথায় রাখুন আপনি আসলে সেই কাজের বিষয়ে কতটা জানেন। একটা বিষয় মনে গেঁথে নিন, কোনো বিষয়েই জানার কোনো শেষ নেই এবং আপনি এই কাজটার বিষয়েও সবকিছু জানেন না। তাই আপনার এই কাজ থেকেও নতুন অনেক কিছু শেখার আছে। শুধু নিজের সফলতায় খুশি হওয়ার ক্ষেত্রে লেখক বলেন আমাদের শুধু একার সফলতা নিয়েই ভাবলে চলবে না,
সফলতার ক্যানভাসটিকে আরো বড় করতে হলে আমাদের অন্যদের নিয়েও ভাবতে হবে। একজন মানুষের সফলতা বেশিরভাগ সময়েই অন্য আরো কিছু মানুষের সফলতার হাত ধরে আসে। তাই ইগোকে পাশ কাটিয়ে সফলতা পেতে হলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যাতে অন্যদের জন্যও তাদের কাজ করাটা সহজ হয়ে যায়। নতুন কোথাও কাজ করতে গেলে প্রথমেই নিজের জ্ঞান ও মতামত জাহির করতে যাবেন না। আপনি ধরেই নিন যে যাদের সাথে আপনি কাজ করছেন তাদের জ্ঞান আপনার চেয়ে বেশি। নিজের মধ্যে এমন অ্যাটিটিউড থাকলে অনেক কিছু শিখতে পারবেন। অন্যদের জ্ঞানের লেভেল নিজে অর্জন করার পর সেই অনুযায়ী কাজ করতে করতে যখন তারা আপনার উপর আস্থা পাবে তখনই তারা আপনার মতামতকে গুরুত্ব দেবে। কাজেই প্রথমে অন্যদের কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে কাজ শুরু করুন। এর ফলে আপনার ইগো আপনাকে পরাজিত করতে পারবে না। ক্যানভাস পদ্ধতি রপ্ত করার জন্য লেখক প্রাচীন স্টোইকদের মতো করে চিন্তা করার পরামর্শ দিয়েছেন। স্টোইকরা নিজেদেরকে জীবনের ছাত্র হিসাবে দেখতেন। তারা সারা জীবন ধরে শিখে যাওয়াকে তাদের জীবনের ব্রত হিসাবে পালন করতেন। আর এই মানসিকতা তাদের সবসময় বিনম্র এবং নিরহংকার থাকার অনুপ্রেরণা যোগাত। আর এই জন্যই তারা যা জানতে চাইতেন সেই বিষয়ে সেরা মানুষদের কাছ থেকে শিখতে পারতেন। দার্শনিক এপিকটেটাস বলেছেন, যদি মানুষ মনে করে যে সে কোনো কিছু জেনে ফেলেছে তাহলে তার পক্ষে সেটা সত্যিকার অর্থে জানা অসম্ভব। নেক্সট, ইগোকে নিয়ন্ত্রণ করার দ্বিতীয় উপায়টা হলো সাফল্য ব্যর্থতা গ্রহণ পদ্ধতি। যে কোনো কাজে অপ্রত্যাশিত ফলাফল আসলে একটা রাস্তার টার্নিং পয়েন্টের মতো। এই টার্নিং পয়েন্টে আপনি নিজেকে আরও একটু ভালো করে নেওয়ার সুযোগ পাবেন। অপ্রত্যাশিত ফলাফল ভালো খারাপ দুটোই হতে পারে, আর এই সময়ে ইগো তার সবচেয়ে বড় চালটা চালে। এই ধরনের সিচুয়েশনে ইগোর কারণে আপনি সঠিক পথ থেকে সরে যেতে পারেন। ইগো ভালো ও খারাপ দুই সময়ে আপনাকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি যখন কোনো খারাপ বা ভুল কিছু করেন, আপনার ইগো আপনাকে সেই ভুল স্বীকার করে সেটা শুধরে নেওয়ার পরিবর্তে সেই দায় অন্যের উপর চাপাতে উৎসাহিত করে। এই পরিস্থিতিতে ইগোর শিকার হলে আপনি কখনোই সেই খারাপ অবস্থার জাল থেকে বের হতে পারবেন না। আবার যখন আপনি ভালো কিছু করেন অথবা আশার থেকে বেশি সফলতা পান, তখন আপনার ইগো সেই সফলতার জন্য অন্যদের প্রাপ্য ক্রেডিট দিতে চায় না। আপনার ইগো আপনাকে বোঝায় যে কাজটার পুরো ক্রেডিট আপনার একার। এই ধরনের ইগোর কারণে সফলতা ও সম্মান ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। লেখক এই দুই পরিস্থিতিতেই আপনাকে এমন আচরণ করার পরামর্শ দেন যাতে করে আপনার ইগো আপনার মনের কন্ট্রোল নিতে না পারে। কিন্তু কিভাবে? আপনি যখনই আপনার আশার থেকে বেশি ভালো বা খারাপ পরিস্থিতিতে পড়বেন, আপনাকে ভাবতে হবে এটা নিজেকে বেটার করার জন্য সবচেয়ে ভালো সময়। আপনি যদি চরমভাবে ব্যর্থ হন, তবে আপনাকে ভেবে দেখতে হবে সেই ব্যর্থতার পিছনে আপনার কি ভুল ছিল, যেগুলো সংশোধন করে আপনি সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন। আবার যদি আশার চেয়ে বেশি সফলতা পেয়ে যান, তবে ভাবুন যদি কাজটা সামনে আরো ভালোভাবে করা যায় তবে আপনি আরো বেশি সফলতা পাবেন। যারা আপনার কাজের সময় বিভিন্নভাবে সাপোর্ট করেছেন, সব সময় তাদের কৃতজ্ঞতা জানান। আপনার এই সফলতার পিছনে কার কি অবদান আছে সেটা ভালো করে মনে করুন। প্রয়োজন হলে খাতা পেন নিয়ে বসে লিস্ট করুন। লেখক মনে করেন নিজের ভিতরে অহংকার আর হতাশাকে কখনোই জায়গা দেওয়া উচিত নয়, কারণ হতাশা একটা দুর্বলতা যেটা থেকে অহংকারের মতো রোগ দেখা দেয়। আর এই রোগ নিজের ভুলগুলোকে মেনে নিতে বাধা দেয়। আপনি নিজেও জানেন অহংকার মানুষের পতন ডেকে আনে। সাফল্যে আত্মহারা হয়ে গেলেও সেই একই ঘটনা ঘটে। মনে রাখতে হবে একা কেউ সফল হতে পারে না। আপনি যদি খুব ভালো একটা প্রোডাক্ট আবিষ্কার করেন এবং সেটা থেকে আপনার দারুণ প্রফিট হতে থাকে, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে মানুষ যদি আপনার প্রোডাক্ট না কিনতো তাহলে আপনার প্রফিট হতো না। প্রতিটা নতুন আইডিয়া আসলে আলাদা আলাদা নলেজের মিক্সচার। আপনি হয়তো বুঝতেও পারেন না আপনার ইউনিক আইডিয়াটা হয়তো 10টা বই পড়ার বা 10টা ভিডিও দেখার পরে এসে গেছে। আপনার সাবকনসিয়াসে 10টা বইয়ের নলেজ মিলেমিশে একটা নতুন আইডিয়ার জন্ম দিয়েছে। তাই সবসময় বিনম্র থাকুন এবং আপনার ইগোকে কখনোই আপনার উপর প্রভুত্ব করতে দেবেন না। ইগোকে নিয়ন্ত্রণ করার 3 নম্বর উপায়টা হলো কাজ ও বিশ্বাস পদ্ধতি। লেখকের মতে এই পদ্ধতিতে ইগোকে জয় করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কথা কম বলে কাজ শুরু করে দেওয়া। ইগো সম্পন্ন মানুষরা নিজের বড়ত্বের ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তারা ভবিষ্যতে কি করবে, কত বড় বড় কাজ করবে এইসব কথা বলে, কিন্তু তেমন কোনো কাজ আসলে করে না। লেখকের মতে এই বড় বড় কথা বলার অভ্যাস আসলে মানুষের ভিতর থেকে কাজ করার গতি নষ্ট করে ফেলে। নিজের প্ল্যানের ব্যাপারে বড় বড় কথা বলতে বলতে নিজের মধ্যে একটা অহেতুক আত্মসন্তুষ্টি জন্ম নেয়। তাই কাজ করে সেই পর্যায়ে যাওয়ার আগ্রহ আর ততটা থাকে না। লেখকের মতে বড় বড় কথা বলার বদলে মানুষ যদি সত্যিকার কাজে নামে, তাহলে কথা বলার এনার্জি কাজ করার এনার্জিতে পরিণত হয়।
কথা না বলে কাজ করার পাশাপাশি লেখক অন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটা হলো বিশ্বাস। একটা সফল কাজ করতে হলে নিজের প্রতি বিশ্বাস তো অবশ্যই থাকতে হবে, কিন্তু যদি একজন মানুষ সব রকমের ইগোকে জয় করে সফলতা পেতে চায় সেক্ষেত্রে তাকে অন্যদের উপরে বিশ্বাস রাখতে হবে। ইগো অনেক সময় মানুষকে অন্য মানুষের যোগ্যতার উপর ভরসা করতে বাধা দেয়। অনেক সময় ইগোর কারণে মানুষ ভাবে যে পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেগুলো তার থেকে ভালো আর কেউ করতে পারে না। এই ভাবনার কারণে কিছু মানুষ সব কাজ একাই করতে চায়, আর তার ফলে কাজের ক্ষেত্রে অন্যদের সাথে তার কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠে না। এছাড়াও অন্যদের সাথে নিয়ে টিম ওয়ার্ক না করার জন্য কাজটা আসলে যত ভালো হতে পারত ততটা ভালো হয় না। নিজের প্রতি অতিরিক্ত বিশ্বাসের কারণে মানুষ অন্যের উপর বিশ্বাস রাখতে পারে না। এমনকি অন্যদের দক্ষতা সম্পর্কে জানার পরও ইগো সম্পন্ন মানুষ তাদের উপর ভরসা করতে পারে না, কারণ তারা ভাবে সেই কাজ তারা নিজেরা করলে সব থেকে ভালো হবে। লেখক বোঝাতে চান বিশ্বাস আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ কথা ঠিক যে সাধারণভাবে সবার উপর বিশ্বাস করতে নেই, কিন্তু একটা মানুষকে ভালো করে লক্ষ্য করলে এবং তার কাজ দেখলে তার সততা ও দক্ষতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। আপনি যদি একজন অসুস্থ ইগো সম্পন্ন মানুষের সাথে দীর্ঘদিন কাজ করেন তারপরও সে আপনার উপর কোনো দায়িত্ব দেওয়ার ভরসা পাবে না, আর এই কারণে অনেক বড় বড় প্রজেক্ট যতটা সফল হওয়া উচিত ততটা সফল হয় না। লেখক বলেন বিশ্বাস একটা কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। একটা বিজনেসে সাকসেসের স্পিড তখন সব থেকে বেশি থাকে যখন মালিক, কর্মচারী এবং বিজনেস পার্টনাররা একে অপরের উপর ভরসা করে। একটা প্রজেক্টের কাজ যখন বেশ কয়েকজনের মধ্যে ভাগ হয়ে যায় তখন একটা কাজের সময়ে বেশ কয়েকটা কাজ একসাথে হয়ে যায়। যেমন ধরুন একটা প্রজেক্টে 4টি স্টেপের কাজ আছে এবং অফিসে লোক 4 জন, যাদের প্রত্যেকেরই কাজের বিষয়ে ভালো জ্ঞান ও দক্ষতা আছে, কিন্তু এদের মধ্যে একজন আছে যার ইগোর সমস্যা। সে অন্যদের কাজ করতে না দিয়ে নিজেই পুরো প্রজেক্ট কমপ্লিট করবে বলে ঠিক করলো। এতে করে প্রজেক্টের 4টি স্টেপ করতে তাকে 4 দিন কাজ করতে হলো। কিন্তু এই প্রজেক্টটা যদি 4 জন মিলে করত তাহলে দেখা যেত একদিনে প্রজেক্টটা শেষ করা যেত। অন্যদিকে তার বদলে প্রজেক্টটা শেষ করতে 3 দিন বেশি সময় নষ্ট হলো, আর এটা হলো শুধুমাত্র একজন মানুষের ইগোর কারণে। তাই আপনি যদি নিজের ইগোকে জয় করে অন্যদের উপর বিশ্বাস রাখেন তাহলে কাজের গতি তো বাড়বেই, সেই সাথে অন্যরাও আপনাকে বিশ্বাস ও সম্মান করবে। অনেকের মধ্যে ইগো থাকলেও তারা নিজের এই অসুস্থতাটা ধরতে পারে না, যার ফলে তাদের সেই ইগো তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আপনার যদি মনে হয় আপনার মধ্যে অল্প বা একটু হলে ইগো আছে তাহলে সেই ইগোকে নিয়ন্ত্রণ করার কাজ আজ থেকে শুরু করে দিন, না হলে ইগো আপনার জীবনকে জটিল থেকে জটিলতর করে তুলবে। তো আশা করি এই বইয়ের আলোচনা থেকে ইগো কি এবং কিভাবে ইগোর হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই ব্যাপারে একটা ভালো ধারণা পেয়েছেন। ইগো নামক শত্রুর হাত থেকে নিজেকে বাঁচান এবং নিজের জীবনের লক্ষ্যগুলো অর্জন করে সফলতার দিকে এগিয়ে যান। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।